আমরা ম্যাগনেটিজম 1 পড়ছিলাম। ম্যাগনেটিজম 1 এ একটা মাত্র ব্রেন ম্যাপিং এর পয়েন্ট বাকি আছে। অরিত্র তুমি খাতা খোলো, আগের দিনেই বোধহয় বলে এসেছিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা মাত্র পয়েন্ট বাকি আছে, সেটা হচ্ছে অ্যামমিটার ভোল্টমিটার এন্ড গ্যালভানোমিটার। বাকি সব হয়ে গিয়েছে আমাদের। তো আমরা এইবারে টুডেস ক্লাস কি হবে, খেয়াল করো। আমরা যে ইউনিটটা পড়ছিলাম সেটা তো অ্যাকচুয়ালি ইউনিট 3, মার্কস ছিল 8 মার্কস, ঠিক আছে? তার চ্যাপ্টার 1 সেটা কি ম্যাগনেটিজম 1। টুডেস ক্লাস কি চ্যাপ্টার 2। এই চ্যাপ্টারটার নাম কি? এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ঋতব্রত। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস। অর্থাৎ আমরা আজকে যেটা করব, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে পদার্থের চৌম্বক ধর্ম। চ্যাপ্টারটা শুরু করার আগে আরো একটু আউটলাইন বুঝতে হবে। কিরকম আউটলাইন? না, বিষয় হচ্ছে যে এই চ্যাপ্টারটার 40% মুখস্থ আর 60% ভিডিএন স্যার পড়াবে। কোথায় কি মুখস্থ, কতটা স্যার পড়াবে সেটারও একটা নির্দিষ্ট পেরিফেরি আছে। এটা মুখস্থ ঠিক নয়, অ্যাকচুয়ালি কি না, বই থেকে দাগ দেব, আর এইটা ক্লাসে বুঝিয়ে লেখাবো, ম্যাথস করব। এই হচ্ছে পুরো বিষয়। আর ম্যাথস টু ম্যাথস এটা 2 ডেজ, অর্থাৎ দুটো ক্লাস, 2 ডেজ আর 2 ক্লাস আমাদের লাগবে। তাহলে কিছুই নয়, আমি এখানে যেটা করেছি সেটা অ্যাকচুয়ালি আমাদের একটা ব্লুপ্রিন্ট করেছি যে আগামী যে দুটো ক্লাস আমরা অ্যাকচুয়ালি আগামী দুটো ক্লাসে আমরা অ্যাকচুয়ালি কি করতে চলেছি। কোন একজন অনেক হালদার ঢুকছিল, আগামী দুটো ক্লাসে আমরা অ্যাকচুয়ালি কি করতে চলেছি, এটা তার ব্লুপ্রিন্ট, ঠিক আছে? এটা তার ব্লুপ্রিন্ট। তাহলে আমরা এই জায়গাটায় ছোট্ট করে একটা ব্লুপ্রিন্ট দিলাম আগামী 2 ক্লাস এর। এই হচ্ছে পুরো বিষয়। এইবার আমরা যাচ্ছি সেকেন্ড পেজ। সেকেন্ড পেজে যাওয়ার পর আমরা শুরু করছি, এখানে চ্যাপ্টারের নাম দিয়ে শুরু করছি। খেয়াল করো, আমরা চ্যাপ্টারের নাম দিয়ে শুরু করছি
কি চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিজ অফ মেটেরিয়াল, বাংলা পদার্থের চৌম্বক ধর্ম, ম্যাগনেটিক প্রপার্টিজ অফ মেটেরিয়াল বা পদার্থের চৌম্বক ধর্ম। মনে রাখতে হবে এটা ইউনিট 2 সেকেন্ড চ্যাপ্টার। আমি আরেকবার ফিরে আসি, ইউনিট 2 সেকেন্ড চ্যাপ্টার, ইউনিট 3 সেকেন্ড চ্যাপ্টার। ইউনিট 3 তে 8 মার্কস ছিল। তুমি দেখো তোমাদের খাতায় এখানটায় লেখা আছে 5 প্লাস, অর্থাৎ ম্যাগনেটিজম 1 থেকে তোমাদের 5 প্লাস এসেছে। তাহলে এই যে চ্যাপ্টারটা, এই যে পুরো চ্যাপ্টারটা আমরা এই জায়গায় রেডি করার চেষ্টা করছি স্যার, এইটাতে কত নাম্বার আছে? ওটা যদি 5 প্লাস হয় এটা তাহলে 3 প্লাস। এই হচ্ছে ঘটনা। তার মানে এখানটায় আমরা লিখতে বাধ্য হচ্ছি স্যার expected marks, হ্যাঁ, expected marks 3 প্লাস। খেয়াল রাখবেন যে আমাদের লড়াই 2 বা 3 নম্বরের জন্য শুরু হচ্ছে। আমরা বললাম ঠিক আছে স্যার, আমাদের চলে গেল একটা বর্ডার। এবারে এই চ্যাপ্টার সম্পর্কে আমাদের ইন্ট্রোডাকশন লিখতে হবে। ছোট্ট করে খাতায় লিখতে শুরু করো, আমি বলছি। লেখো, এই অধ্যায়ে আমরা সাধারণভাবে সেই সকল পদার্থ সম্পর্কে জ্ঞান লাভ করব বা সেই সকল ব্যবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করব যারা চৌম্বক ধর্মকে প্রদর্শন করে, যারা চৌম্বক ধর্মকে প্রদর্শন করে বা চৌম্বক ধর্মর ধারক ও বাহক হিসাবে কাজ করে, চৌম্বক ধর্ম প্রদর্শন করে বা তার ধারক ও বাহক হিসাবে কাজ করে। তার সাথে পৃথিবী নিজেই একটি চুম্বক, তার সাথে পৃথিবী নিজেই একটি চুম্বক কিভাবে তার যথাযথ যুক্তিপূর্ণ ব্যাখ্যা আমরা পৃথিবী নিজেই একটি চুম্বক কিভাবে তার যথাযথ যুক্তিপূর্ণ ব্যাখ্যা আমরা এই অধ্যায়ে জ্ঞান লাভ করব। এই পর্যন্ত ইন্ট্রোডাকশন। এবার আমাদের যেটা করতে হবে সেটা কি? সেটা হচ্ছে ব্রেন ম্যাপিং। ঠিক আছে, আমাদের যেটা করতে হবে সেটা ব্রেন ম্যাপিং। ব্রেন ম্যাপিং বলতে এক নাম্বারে কি আছে আমি বলছি মুখে, তোমরাও লেখো, আমিও লিখি। বলছে কম্প্যারিজন বিটুইন electrostatic and magnetostatic. Comparison between electrostatic and magnetostatic. 2 লেখো জাস্ট এ মিনিট, এক মিনিট, বই আনি একটা।
জাস্ট এ মিনিট। দুই লেখো এরকম লেখো ক্যালকুলেশন, দুইয়ের তাহলে কি বললাম, ক্যালকুলেশন ফর ম্যাগনেটিক মোমেন্ট ডিউ টু a charge moving in a circular path and concept of Bohr's magneton and concept of Bohr's magneton। লেখো concept of Bohr magneton। এবং আমি তোমাকে বলছি এই টপিকটা হিউজ, এই টপিকটা তোমার ভীষণ ইম্পর্টেন্ট। 3 নম্বরে লেখো some magnetic identities। 3 নম্বরে লেখো some magnetic identities TYTIS, some magnetic identities and hysteresis loop, hysteresis loop। 4 হচ্ছে different types of magnetic materials, different types of magnetic materials and 5 খেয়াল করো 5 আমরা কি বলছি, 5 বলছি earth magnetism और এর বাংলা হচ্ছে ভূচুম্বকত্ব। ওকে, দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আমি বলে দিয়েছি 2 নাম্বার। এই টোটাল এর ভিতরে এই যে ডিফারেন্ট টাইপস অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ঠিক আছে, এটাকে বই থেকে মুখস্থ করতে হবে, কারণ এখানে কোনো ম্যাথমেটিক্যাল ব্যাপার নেই। আমি যে তোমাদেরকে বলছিলাম চ্যাপ্টারের 60%টা আমাকে বোঝানোর হবে আর 40%টা তোমাদেরকে একটুখানি নিজেকে পড়ে নিতে হবে, এখানে সেরকম কোনো বোঝানোর বিষয় নেই, একদমই বোঝানোর বিষয় নেই। ইভেন এই যে প্রথম যে পয়েন্টটা আমরা লিখেছি দেখো
কম্পারিজন বিটুইন ইলেকট্রোস্ট্যাটিক এন্ড ম্যাগনেটোস্ট্যাটিক, এখানেও এমন কিছু বোঝানোর বিষয় নেই, কিন্তু এমন একটা সূত্র আছে, মানে এমন একটা কমন ফ্যাক্টর আছে যেটা তোমাদের সামনে উপস্থাপন করলে তোমরা নিজেরাই পর দেখবে, নিজেরাই লিখতে শুরু করে দেবে, বা আমি যখন এখানে লিখবো তখন তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, একদম গ্যারান্টি। ঠিক আছে, আর এই যেটা বললাম ডিফারেন্ট টাইপস অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, আমি এটাকে চেষ্টা করব এটাকে বইয়ে তোমাদেরকে দাগ দিয়ে দেওয়া। ঠিক আছে, বইয়ে দাগ দিয়ে দিলেই দেখবে তোমরা ব্যাপারটা বুঝে যাচ্ছ, খুব ইজি। 3 রকমের চৌম্বক পদার্থ হয়, একটা হচ্ছে ডায়াম্যাগনেট, একটা হচ্ছে প্যারাম্যাগনেট, একটা ফেরোম্যাগনেট। তাদের কি বৈশিষ্ট্য হওয়া উচিত? ডায়াম্যাগনেট মানে যারা চুম্বক পদার্থ দ্বারা বিকর্ষিত হয়, আকর্ষণ তো মোটে হয় না, তাহলে সেরকম বস্তু কি আছে, তাদের কি কি বৈশিষ্ট্য আছে? ফেরোম্যাগনেট মানে যারা চুম্বক দ্বারা অত্যধিক বেশি আকর্ষিত হয়, যেমন লোহা, তাহলে লোহার বৈশিষ্ট্যগুলো পড়ে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, সেখানে ওয়েবার মলিকুলার কনসেপ্ট এইগুলো আসবে, আমি একদিন বলেও না হয় দেবো, আমি পড়িয়ে দেবো, কিন্তু আমি লেখাবো না, এইটা আমি বলতে চাইছি। আর প্যারাম্যাগনেট এদের দুজনের মাঝামাঝি একটা ধর্ম বহন করে, সেই সম্পর্কে জানতে হবে। এই জন্যই তো চ্যাপ্টারটার নাম বলেছে প্রপার্টিজ অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এই জিনিসগুলো আমরা জানবো। আচ্ছা, এবার যদি বলে ইম্পর্টেন্ট কোনটা সবচেয়ে, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই দুটো পার্ট থেকে, এইটা আর এইটা। আর এখান থেকে যেটা রয়েছে সেটা কি হিস্টেরিসিস, এখান থেকে 2026-এ কোশ্চেন আসবে, ধরে নিতে পারো। পুরো ব্রেন ম্যাপিংটাকে এইভাবে সাজিয়ে দাও, যেটা আমরা এখানে লিখেছি ব্রেন ম্যাপিং, তোমরা দয়া করে এটাকে সাজিয়ে দাও দুমদাম। ঠিক আছে, 30 সেকেন্ড টাইম। কারোর যদি কোথাও বাকি থাকে তোমরা জাস্ট সেরে নাও, আমি যেভাবে বলেছি কথাগুলো সেইভাবে এটা চলবে। হ্যাঁ বলো, অনেক কিছু বলবে অনেক হালদার? আশা করি না, তাহলে সেই হিসাবে এই জিনিসটাকে তোমরা এই করার চেষ্টা করো। আগে লিখে নাও, চ্যাপ্টারটা অত্যন্ত ছোট, দুদিনে হয়ে যাবে, এবং আমাদের যেটা টার্গেট 15th অগস্ট, 15th অগস্টের মধ্যে আমরা পুরোটা কমপ্লিট করে ফেলবো, আশা করছি হয়ে যাবে। ঠিক আছে, আগেও হয়ে যেতে পারে, আর সেরকম কিছু বাকি নেই আমাদের, এটা মাথায় রাখবে। এই হচ্ছে পুরো বিষয়। তাহলে আমরা এবার ধীরে ধীরে এই ব্যাপারগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আগে আমি বোঝাবো, তারপরে খাতায় তোমরা কিভাবে লিখবে সেইটাও আমি বলে দেবো। ওকে, দাঁড়াও, তাহলে এক কাজ করি, আমরা সবাই প্রথমে ব্রেন ম্যাপিং অনুযায়ী ফার্স্ট পয়েন্টে যাওয়ার চেষ্টা করি। পেজটাকে চেঞ্জ করলাম। দেখো আমাদের এখানে ব্রেন ম্যাপিং অনুযায়ী প্রথম পয়েন্ট যেটা ছিল সেটা কি না, comparisons between electrostatic and magnetic magnetostatic। ঠিক আছে, আচ্ছা আমি একটুখানি প্রেজেন্ট করে নিই। মনীষা হালদার তুমি আছো? মনীষা হালদার তুমি কি আছো? মনীষা দাস, this is not fair, okay? তোমরা সবাই ঘরে আসো, শুধু ক্লাসটাকে টাইমে আসছো না, কি ব্যাপার আমি বুঝতে পারছি না। আচ্ছা দেখো, ধরে নাও এটা তোমাদের খাতার পেজ। ঠিক আছে, আমরা এই পয়েন্টটাকে কিভাবে ডিসকাস করবো সেটা আমি তোমাদেরকে বলছি। এটা তোমাদের খাতার পেজ। এবার এই পেজের একটা সাইডে আমরা লিখবো ম্যাগনেটোস্ট্যাটিক, একটা সাইডে ইলেকট্রোস্ট্যাটিক। প্রথমে লিখবে ইলেকট্রোস্ট্যাটিক, ঠিক আছে, অর্থাৎ পুরোটা এই করে নিয়ে ইলেকট্রোস্ট্যাটিক, আর একদিকটা ম্যাগনেটোস্ট্যাটিক। শুনে নাও, আগে শুনে নাও, এখন কিছু করতে যাও না, কারণ আমি তো বোঝাবো। তারপরে এখান থেকে মাঝখান থেকে টেনে নেব। এবারে ইলেকট্রোস্ট্যাট আর ম্যাগনেটোস্ট্যাটের যে কমন ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে তুলে ধরবো। এটাকে ধরে নিতে পারো যে পুরনো পাঠের পূর্ব অনুশীলনীর যে সম্পর্ক আমাদের এই চ্যাপ্টারের সাথে রয়েছে, এটা সেই সেগমেন্ট। প্রত্যেকটা ক্লাসে উঠলে দেখবে পুরনো ক্লাসের সাথে এই ক্লাসের একটা সম্পর্ক করে। তো এখানে দুটো চ্যাপ্টারের ভিতরে আমরা সম্পর্ক করার চেষ্টা করছি, অন্য কিছু ব্যাপার নয়। তাহলে এই জিনিসটাকে আমরা করবো এইভাবে, কিন্তু আমরা এখন মুছে দিচ্ছি পুরোটা। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, কি কেস না, আমরা এখানে কি করতে চলেছি খেয়াল করো তো। আমি যদি এখানটায় ছোট্ট করে একটা টেনে নিই, মানে দুদিকের জন্য আমি বলছি, আমি কি বলছি খেয়াল করো। আমাদের এখানে যখন আমরা করতাম, তাহলে এই দিকটায় আমরা কি লিখছি, আমরা লিখছি ইলেকট্রোস্ট্যাটিক। ওকে, মানে কি
স্থির তড়িৎ বা তড়িৎ বিজ্ঞান, স্থির তড়িৎ, ইলেকট্রোস্ট্যাটিক। ঠিক আছে, আর এদিকটাতে আমরা কি লিখছি? এদিকটাতে আমরা লিখছি ম্যাগনেটোস্ট্যাটিক। ইলেকট্রোস্ট্যাটিক আর ম্যাগনেট মানে চুম্বকত্ব, চুম্বক বিজ্ঞান। এই আরে জিনিস খুব সহজে দেখো তো, খুব সহজে দেখো। আচ্ছা ধরো এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, ঠিক আছে? দিস ইজ Q1 চার্জ, দিস ইজ Q2 চার্জ। এই দুটো আধানের ভেতরে দূরত্ব r, তাহলে এদের ভিতরে যে স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে সেটাকে আমরা কিভাবে লিখে এসেছি? 1/4 পাই এপসিলন 0 ডট Q1 Q2 বাই r স্কয়ার। হয়েছে? এবার চুম্বক বিজ্ঞানের জিনিসটাকে তোমরা ভেবে দেখো, আমরা কি জানি না, ধরে নাও আমাদের কাছে একটা NS ম্যাগনেট আছে। এই NS ম্যাগনেটের কারণে এর চারিদিকে একটা তৈরি হয়েছে, সেটাকে আমরা বলছি চুম্বক ক্ষেত্র B। কিংবা মানে এর ক্ষেত্রে দুটো করে হবে, এর ক্ষেত্রে যেমন একটা, এর ক্ষেত্রে দুটো, খেয়াল করো। কিংবা এই যে NS ম্যাগনেট আরো একটা আছে, ধরে নাও এখান থেকে একটা তড়িৎ পরিবাহী তার আছে, তার মধ্যে দিয়ে I কারেন্ট যাচ্ছিল, তাহলে সেখান থেকে r দূরত্বে যেটা তৈরি হচ্ছে সেটা কি? ঠিক আছে, এবার এই যে দুটো চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, এই দুটো চুম্বক ক্ষেত্রের কাছাকাছি আমরা যদি বলি যে এই B এর ভ্যালু কত, এই B এর ভ্যালু কত, তা আমরা লিখতে বাধ্য হই μ0/4 পাই ডট IDL sin θ বাই r স্কয়ার। ঠিক আছে, এটা আমরা লিখতে বাধ্য হই। আবার এদিকে এটা না হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কে রিপ্রেজেন্ট করেছে, সাথে সাথে তুমি একটা জিনিস ভাবো তো, এই চারিদিকে তো একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করেছে, কোথাও কোনো চার্জ রাখলে তার চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। যদি Q1 1 হয় তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? F 1/4 পাই এপসিলন 0 Q1 বাই r স্কয়ার ডট 1, এইটাকে আমরা E বলি। তার মানে E সমান আমরা কি লিখছি? 1/4 পাই এপসিলন 0 ডট Q1 বাই r স্কয়ার। কিন্তু একটা জিনিস দেখো তো, এখানটায় Q2 0, Q1 Q, আমি যদি Q ধরে নিই তাহলে এটা হয়ে যাচ্ছে Q, যেখানে 2 এর অস্তিত্ব নেই, তাহলে 1 রেখে তো লাভ নেই, ওই জন্য Q ধরে নিচ্ছি। তাহলে এটা Q বাই r স্কয়ার। তাহলে এই যে যেটা পেলাম, এটা পেলাম আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এখানে যেটা B পেয়েছি এটা চুম্বক ক্ষেত্র প্রাবল্য। তার মানে আমরা এই পয়েন্টটাকে ডিসকাশনে কি লিখতে পারি না, তড়িৎ বিজ্ঞানে ভালো করে বুঝবে, এটা চলছে। এই দুটো অংশ করার পরে এইখানটায় লিখবে তড়িৎ বিজ্ঞানে বা স্থির তড়িৎ বিজ্ঞানে। ঠিক আছে, কি বললাম? স্থির তড়িৎ বিজ্ঞানে। এখানটায় লেখো, তোমরা লেখো স্থির তড়িৎ বিজ্ঞানে। ওকে, খেয়াল করো, E স্ল্যাশ 1/4 পাই এপসিলন 0 স্ল্যাশ এপসিলন 0 এর ভূমিকা যাহা চুম্বক বিজ্ঞানে। B স্ল্যাশ μ0/4 পাই স্ল্যাশ μ0 এর ভূমিকা তাহা। এইটাই তো চাইছিলাম, লিখে ফেলো সবাই মিলে। কথা বোঝা গেছে কি? দেখো, আমরা কিছু এমন রকেট সায়েন্স করিনি, আমাদের 1 নম্বর পয়েন্ট ডিসকাস হয়ে গেল। 1 নম্বর পয়েন্ট দুজনের মধ্যে বুঝতে পেরেছে কি? আমার সামনে যাদেরকে দেখা যাচ্ছে আমি তাদেরকে জিজ্ঞেস করছি, নন্দিতা, মৌসুম, শামীম শেখ, বলো, তোমরা বলো। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি, বলো। নন্দিতা, মৌসুম, শামীম শেখ। নন্দিতা, মৌসুম, শামীম শেখ। স্যার বলছি ওই যে
ইকুয়েশনটা করেছেন ওটা লিখে তারপর কি এটা লিখবো? একদম এই যে যেমনটা এখানে আঁকা আছে তেমনটা করার পরে আসল পয়েন্ট তো এটা, আসল পয়েন্ট তো এটা, বা আসল লাইন হচ্ছে এইটা, ঠিক আছে? আসল লাইন হচ্ছে এইটা। তো এইটা কিভাবে এসেছে সেইটাই তো এখানে বুঝিয়ে দেওয়া হলো স্যার, ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নন্দিতা, আমি যখন জিজ্ঞেস করছি তখন তোমাকে অ্যানসার করতে হবে। তুমি ক্লাসে মনোযোগ দাও, মনোযোগ থাকছে না ক্লাসে। ফোনটা একটু প্রবলেম করছে। ওকে ওকে, সৌমান্য অরিত্র বলো। ঠিক আছে স্যার। ওকে ঠিক আছে, এই গেল, এটা 1 নাম্বার পয়েন্ট, আশা করি লেখা হয়ে গিয়েছে। এবারে দেখো ধীরে ধীরে আমরা এই পয়েন্টগুলোকে ধীরে ধীরে ডিসকাস করব, ধীরে ধীরে ডেভেলপ করব, ঠিক আছে? ওকে, 1 নম্বরের গল্প শেষ, 1 নম্বরের গল্প শেষ। এবার আমরা চলে এলাম 2 নম্বরে, ঠিক আছে? আরে জিনিস তুমি দেখো, যখন তুমি এইরকম ভাবে একটা ডাইপোল নিয়েছিলে, এখানে প্লাস চার্জ প্লাস কিউ, এখানে মাইনাস কিউ করেছিলে, খেয়াল করো একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ, এইটা ছিল ওদের মিড পয়েন্ট, এইটা ছিল ওদের মিড পয়েন্ট, এবং এই যে দূরত্বটা এটা ছিল 12, ঠিক না? এইটাকে কাজে লাগিয়ে আমরা দেখো দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক করেছিলাম কি? দ্বিমেরু ভ্রামক করেছিলাম, তোমাদের দেখবে ইলেকট্রোস্ট্যাটে হয়ে আছে এগুলো। সেটা কি? q * 12, অর্থাৎ একটা আধানের মান এবং ওদের মধ্যবর্তী দূরত্ব। এবং এই দ্বিমেরু ভ্রামককে আমরা যদি খুব ভুল না করি, এই দ্বিমেরু ভ্রামককে আমরা p দিয়ে লিখেছিলাম স্যার, p = 2ql, p = 2ql আমরা করেছিলাম। এবার তোমরা একটা জিনিস ভাবো তো, আমাদের কাছে যদি এরকম একটা ns ম্যাগনেট থাকে, এটা n, এটা s, এদেরও মাঝের দূরত্ব যদি 2L হয়, এবারে n আর s টা তো নাম, অ্যাকচুয়ালি কি এই রকম দ্বন্দ্ব চুম্বকের ক্ষেত্রে খেয়াল রাখবে, এটা কিন্তু মানে উত্তর মেরুর মান যদি বলি, দক্ষিণ মেরুর মান যদি বলি, সেটাকে বলে মেরু শক্তি। তাহলে এর ক্ষেত্রেও আমরা দ্বিমেরু ভ্রামক, এটাকে যদি আমি বলি যে p সাফিক্সে m, কেন p সাফিক্সে m লিখছি জানো? কারণ ম্যাগনেট বলে, আর এটা ইলেকট্রোস্ট্যাটে p দিয়ে লিখে এসেছি, তাই গোড়ায় p লেখার দরকার নেই। এইটা ইকুয়াল টু তাহলে কি লিখবো? এইটা ইকুয়াল টু আমরা কি লিখবো? কথাটাকে বোঝার চেষ্টা করো। এইটা ইকুয়াল টু আমরা কি লিখবো? না, আমরা লিখবো মেরু শক্তি ইনটু দ্বিমেরুর মধ্যেকার দূরত্ব। তাহলে মেরু শক্তিকে আমরা m দিয়ে দিচ্ছি, m * 12, m * 12 that is pm, হলো m * কি বললাম 12 that is pm, ঠিক আছে? m * 12, ওকে, আমরা বললাম ঠিক আছে স্যার, ঠিক আছে, আমরা বললাম ঠিক আছে স্যার, ভেরি গুড স্যার। দেখো এই অংশটুকুই আমরা করেছি, এইটুকু আমাদেরকে আরো এই যে 2 নম্বর পয়েন্ট বলছি, এখানে ডিসকাশন আরো গভীরে নামবে। এই পর্যন্ত আমরা করলাম। এবারে একটা জিনিস খেয়াল করবে, যখনই চুম্বকের দিকে করবে, চুম্বকের ক্ষেত্রে দুটো টপিক আসবে, এ এবং বি। তড়িতের ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক বলতে একটা, এখন এই বি পয়েন্টটা কি সেটা আমরা ডিসকাস করি। তাহলে আমি যদি পেজ চেঞ্জ করি, খেয়াল করো, আমরা তার মানে কি আমাদের এখান থেকে একটা লাইন চলছে এরকম একদম উপর থেকে নিচে পর্যন্ত, ঠিক আছে? এই দিকটাই চলছে ম্যাগনেট। এবারে আমাদের যে পয়েন্টটা আছে ওটা এ হয়েছে, এবার বি পয়েন্ট এখানে ডিসকাস হবে। এইটা খুব ইম্পর্টেন্ট। এখানেই আমি এই চ্যাপ্টারের থেকে যে 3টে কোশ্চেন আসবে তার একটা কোশ্চেন ফেলছি এখানটায়,
কিরকম ব্যাপার হচ্ছে যে খেয়াল করো, আমাদের কাছে যদি কোনো পরিবাহী লুপ থাকে, আমি কি বললাম, আমাদের কাছে যদি কোনো পরিবাহী লুপ থাকে, অর্থাৎ এই লুপের ভিতর দিয়ে আই তড়িৎ প্রবাহ হচ্ছে, খেয়াল করো আমি কি বললাম, এই লুপের ভিতর দিয়ে আই তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে এই লুপটা অ্যাকচুয়ালি একটি ভার্চুয়াল বার ম্যাগনেট, অর্থাৎ একটা কাল্পনিক দ্বন্দ্ব চুম্বকের মতো আচরণ করবে। তার মানে এই লুপটা যদি একটা ভার্চুয়াল বার ম্যাগনেটের মতো আচরণ করে, তার মানে স্যার ঠিক কেসটা এইরকম হচ্ছে কি, খেয়াল করো আমি কি বলতে চাইছি, কেসটা ঠিক এইরকম হচ্ছে। এই যে নীল কালারে যেটা করেছে এটা লুপ, এই লুপের ভিতর দিয়ে আই প্রবাহ যাচ্ছে, এখন এই লুপটি তাহলে কি হলো, একটি ভার্চুয়াল বার ম্যাগনেটের মতো আচরণ করছে। তার মানে আমরা এখানে এই যে ওইদিকে দেখো একটা পয়েন্ট হয়েছে, ওইদিকে হয়েছে এ, এ বলতে যেটা বাস্তবে অস্তিত্ব আছে এমন একটা বার ম্যাগনেট, আর বি পয়েন্টটা কি, বি পয়েন্টটা হচ্ছে যে একটা সার্কুলার লুপ আছে বা একটা কোনো লুপ আছে, যে লুপের ভিতর দিয়ে আই কারেন্ট যাচ্ছে। ফিজিক্স কি বলছে, ফিজিক্স তাহলে কি হয়ে গেল স্যার, ফিজিক্সটা কি, ফিজিক্স হচ্ছে এইটা যে তাহলে এখান থেকে শুরু হোক, চালু হোক, এখান থেকে স্টার্ট। দেখো ফিজিক্সটা কি বলছে, তোমরা কেউ যাবে না এরকম সিচুয়েশন হলে, বলছে এই যে একটা লুপ আছে, লুপ যদি আই কারেন্ট বহন করে, এই লুপটাই নাকি একটা ভার্চুয়াল বার ম্যাগনেটের মতো আচরণ করে। অর্থাৎ যদি কোনো লুপ, হ্যাঁ, আই তড়িৎ প্রবাহ, যদি কোনো লুপ, যদি কোনো লুপ, যদি কোনো লুপ যদি কোনো লুপ আই তড়িৎ প্রবাহ বহন করে, তাহলে লুপটি একটি ভার্চুয়াল বার ম্যাগনেট, বার ম্যাগনেট প্লাস, আমি কি বলতে চাইছি, কাল্পনিক দ্বন্দ্ব চুম্বক, দ্বন্দ্ব চুম্বকের আচরণ করে। কি বললাম, যদি কোনো লুপ আই তড়িৎ প্রবাহ বহন করে, তাহলে লুপটি একটি ভার্চুয়াল বার ম্যাগনেট বা কাল্পনিক দ্বন্দ্ব চুম্বকের ন্যায় আচরণ করে। ওকে, আমরা বললাম ঠিক আছে। এবং এখানেই শেষ নয়, এই যে বার ম্যাগনেটটা ক্রিয়েট হয়েছে, এটারও তাহলে এনএসটা কোন দিকে সেটা চিনে নিতে হবে। খেয়াল করো, বলছে যেদিক থেকে দেখলে লুপে প্রবাহ ঘড়ির কাঁটার দিকে, তার মানে সি এল ও সি কে ডব্লিউ আই এসি ক্লকওয়াইজ, ঠিক আছে। এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে এটা ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো যেদিক থেকে দেখলে, মানে একটা লুপ আছে, ভালো করে ভাবো, লুপটা ধরে নাও তোমার এই হাতের বা বুকের সোজাসুজি রয়েছে, উপর থেকে দেখছো এটা একরকম, এই লুপটাকে নিচে থেকে দেখলে আরেক রকম। অর্থাৎ উপর থেকে দেখলে যদি ঘড়ির কাঁটার দিকে মনে হয়, নিচে থেকে দেখলে মনে হবে ঘড়ির কাঁটার বিপরীতে। খেয়াল করো, ঠিক আছে। সেই হিসাবে যদি ঘড়ির কাঁটার দিকে হয়, তাহলে সেখানে কি হয়, দক্ষিণ মেরু। ওকে, খেয়াল রাখবে। আর যদি উল্টো দিকে হয়, সেটা হয়
উত্তর মেরু। এই জিনিসটাকে খেয়াল রাখো আমি যেটা বললাম। তাহলে যদি এরকম হয়, নিচে থেকে দেখলে এটা এন, উপর থেকে দেখলে এটা এস। এটা ভুল হয়েছে। এই ছবিটার জন্য হয়ে যাচ্ছে এইটা এস, এইটা, খেয়াল রাখবে, ঠিক আছে? এবং এখানে আরো একটা জিনিস তোমাদের লক্ষ্য করতে হবে, কি না, আমরা ভালো করে বোঝো, এস যখন লিখি আমরা এইভাবে লিখি, আমরা লাস্ট যে টার্নটা দিচ্ছি সেটা দেখো এখান থেকে এই দিকে, তাহলে এটা ঘড়ির কাঁটার দিককে প্রকাশ করছে। আবার যখন এন লিখি, এন কে আমরা এইভাবে লিখি, লাস্ট যে টার্নটা দিচ্ছি এই দিকে, তার মানে এই দিক থেকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে হলে এস মেরু, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে এন মেরু। বললাম ওকে। এবার দেখো এখানে এটা শেষ না, তাহলে এই যে লুপটা রয়েছে, খেয়াল করো, আমি একটুখানি ছোট করে নিই তাহলে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। এই যে লুপটা রয়েছে, এই লুপের ভিতরে এই যে প্রবাহটা হচ্ছে, তার জন্য যে বার ম্যাগনেটটা ক্রিয়েট হয়েছে, তাহলে সেই বার ম্যাগনেট অনুযায়ী তাহলে চৌম্বক ভ্রামকের মান কত? লুপের ক্ষেত্রে চৌম্বক দ্বিমেরু, লুপের ক্ষেত্রে চৌম্বক দ্বিমেরু ভ্রামক, বল না। হ্যাঁ, ওটা আমি নিয়েছিলাম, কত হবে আমার মনে নেই, 3000 এর কাছাকাছি। হ্যাঁ, বল। কোথায় যাবে? বেয়ালা 14 নম্বর। আচ্ছা, তো বিয়ে বাড়ি যদি বর যায় তাহলে ওটা কত, মিনিমাম 3500 হয়, তো বর যাবে আবার নিয়ে আসতে হবে পরের দিন। তো তুই তো নিজে বলবি আমাকে তুই 1500 টাকা দে। এমনি যাবে আসবে ওটা 2500 পড়ে যাবে। থাকলে ওটা 4 না 4.5 পর। আচ্ছা ঠিক আছে, পরে আমি ডিসকাস করব, আমি রেখে দে, ক্লাস আছে। দেখো লুপের ক্ষেত্রে চৌম্বক দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে? তাহলে এই যে লুপে আই প্রবাহ যাচ্ছে, ওকে, তাহলে এর জন্য তো একটা চৌম্বক দ্বিমেরু ভ্রামক ক্রিয়েট হয়েছে, কারণ ভার্চুয়ালি তো সেটা এনএস ক্রিয়েট হয়েছে। সেটা হচ্ছে আরো মজা, সেক্ষেত্রে এটা পিএম, এটা ইজ ইকুয়াল টু লেখা হয় আই ইনটু এ। আই ইনটু এ বলতে খেয়াল করো, আই ইনটু এ বলতে এটা কি না, এটা হচ্ছে প্রবাহ মাত্রা ইনটু লুপের ক্ষেত্রফল, ঠিক আছে? প্রবাহ মাত্রা ইনটু লুপের ক্ষেত্রফল। তাহলে করে না এটা। এবারে দেখো তো, যদি এর একক আমাকে বের করতে হয়, এর একক বের করতে হয়, এর মাত্রা বের করতে হয়, তাহলে এটা আমাদের সম্ভব। তাহলে এর একক কি হয়ে যাচ্ছে স্যার? অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, ঠিক আছে? মাত্রা হলে কি লিখবে? I ইজ ইকুয়াল টু কি লিখবে তুমি? I ইজ ইকুয়াল টু লিখবে Q বাই T, তাই তো? I ইজ ইকুয়াল টু Q বাই T। তা I ইজ ইকুয়াল টু I লিখবো, এটা তো আমাদের মূল একক, ঠিক আছে? তাহলে এটা I ইনটু L স্কয়ার, এটা হচ্ছে মাত্রা। তাহলে চটপট টুকে নাও এটা। এটা বলো বুঝতে পেরেছি কিনা? অরিত্র, অনিক, সৌমাল্য, শ্যামানন্দ বসু, শ্রেয়ান ঘড়ুই, মৌসম,
মুখে বল, মুখে বল, মুখে বল। হ্যাঁ স্যার বুঝতে হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ স্যার। মৌসুম আছিস? স্যার একটু হ্যাঁ, ছোট স্যার। করে শুনিয়ে দিন না। একটু বলতে হবে তো বাবা। তাহলে এই হচ্ছে পুরো বিষয়। খেয়াল করো আমি কি বলতে চেয়েছি। এই হচ্ছে পুরো বিষয়, মনে থাকবে? দেখো এই হচ্ছে পুরো বিষয়। ইয়েস অর নো? এই হচ্ছে পুরো বিষয়, অ্যাম্পিয়ার মিটার স্কয়ার এটা। চটপট করো, চটপট করো, চটপট করো। আশা করি এটা লেখা হয়ে গিয়েছে, ঠিক আছে? আশা করছি এটা লেখা হয়ে গিয়েছে। এবার দেখো তাহলে আমাদের এতক্ষণ ধরে যে পয়েন্টটা ডিসকাস হচ্ছিল সেই 2 নম্বর পয়েন্টটা শেষ হয়েছে, ঠিক আছে? এইবার আমরা কি আসছি? এইবারে আমি আসছি 3 নম্বরে। 3 নম্বরে বলতে তাহলে আমাদের এখানে একটা 3 নম্বর লিখতে হবে, ঠিক আছে? 3 নম্বর লিখতে হবে। এই দিকটায় থাকছে তার মানে কি স্যার মনে করিয়ে দিই, ইলেকট্রোস্ট্যাটিক। আর এই দিকটায় কি থাকছে? ম্যাগনেটোস্ট্যাটিক, ঠিক আছে? খাতায় লিখবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক আর ম্যাগনেটোস্ট্যাটিক খেয়াল করো। আমরা যখন খেয়াল করো এখানে প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ, ঠিক আছে? এর ভিতরে আমরা একটা ডাইপোল রেখে দিচ্ছিলাম, তার মানে এদিক থেকে এদিকে কি ছিল স্যার? এদিক থেকে এদিকে বড় রেখা ছিল। আমরা এখানটা একটা প্লাস কিউ, সরি আমরা এই জায়গাটা একটা এরকম রেখেছিলাম মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এইটা থিটা, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা টর্ক লিখেছিলাম, খেয়াল করো তো টর্ক। আর কি ছিল? আরেকটা ছিল স্থিতি শক্তি স্ল্যাশ কৃতকার্য। এগুলো সব আমাদের পড়া আছে কোকারা। টর্ক লিখেছিলে তুমি কি পি ই sin থিটা, আর এটাকে এরকম লিখেছিলে পি ক্রস ই, মনে পড়ছে? আর কৃতকার্যটা এসেছিল পি ই, লিখবে না তোমাদের বইয়ে খাতায় হয়তো লাস্ট লাইন এরকম লেখা আছে পি 1 মাইনাস cos থিটা। রাদার আমি এটাকে একটু অন্যভাবে বলতে চাইছি, এই পি ই 1 মাইনাস cos থিটা প্রমাণ করার আগে দেখবে দুটো তিনটে স্টেপ আগে লেখা ছিল, আমি সেইটা লিখতে চাইছি। কি লেখা ছিল? লেখা ছিল পি ই cos থিটা 2 মাইনাস cos থিটা 1, এটা লেখা ছিল। এই তাহলে এখানে ম্যাগনেটোস্ট্যাটিকের ক্ষেত্রে ওই হবে দুটো, একটা পয়েন্ট হবে এ, একটা পয়েন্ট হবে বি। স্যার এটা কার বেলায়? এটা হবে বার ম্যাগনেটের ক্ষেত্রে, এটা হচ্ছে বার ম্যাগনেটের ক্ষেত্রে এনএস। আর বিটা কি? বিটা হচ্ছে ওই সার্কুলার লুপ যে কিনা একটা ভার্চুয়াল ম্যাগনেট ক্রিয়েট করছে তার ক্ষেত্রে। কথা বোঝা গেল? তাহলে এর আন্ডারে আমরা এইটাকে যদি এরকম করো, ধরো এরকম একটা এই দিকটা একটা এন মেরু রয়েছে, এই দিকে একটা এস মেরু রয়েছে, মাঝে একটা আমরা ছোট্ট করে একটা এনএস ম্যাগনেট রেখে দিয়েছি। তাহলে এও তো একটা টর্ক ফিল করবে রে বাবু। কথা বোঝা গেল? এ যদি থিটা কোণে থাকে তাহলে সেই টর্কের ভ্যালু কত? এটা এস। সেই টর্কের ভ্যালু কত? টর্কের ভ্যালু যদি টাউ হয় তাহলে টাউ ইজ ইকুয়াল টু, খেয়াল রাখো এখানে পি, এখানে সেটা পিএম তুমি লিখে এসছো, ঠিক আছে? এখানে যেটা ই, এখানে সেটা বি, তাহলে পিএম বি sin থিটা হবে। আমি বললাম হ্যাঁ স্যার এইটাই তো, এইটাই হওয়া উচিত। তার মানে এটা পিএম ক্রস বি, এই দুটো ভেক্টর হবে, এটাই টার্গেট ভ্যালু। আমরা বললাম হ্যাঁ স্যার, আমরা এখানে যেটা পেয়েছি এখানে সেটা পাচ্ছি, এটা কি ফর্মে আসছে সেইটাই আমাদের লেখাটার কাজ। এটাই হচ্ছে ইলেকট্রোস্ট্যাট আর ম্যাগনেটোস্ট্যাটের ভিতরে কম্পারিজন। এবারে এইটা যদি একটা ভার্চুয়াল ম্যাগনেট হয়, ভালো করে ভাবো, এটা যদি একটা ভার্চুয়াল ম্যাগনেট হয় তার মানে এটা এন এটা এস, ঠিক না? তাহলে এটা যদি এন এটা যদি এস হয়, এবারে একে যদি আমরা একটা এই সাইডে একটা এন মেরু, এই সাইডে একটা এস মেরু, হ্যাঁ এই সাইডে একটা এস মেরু,
তার মানে আমরা কি করেছি, তার মানে আমরা একে একটা ভার্চুয়ালি, খেয়াল করো, ভার্চুয়ালি আমরা একটা বি ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে ওকে ফেলে দিয়েছি, ভার্চুয়ালি বি ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে ফেলে দিয়েছি। তাহলে এই যদি পুরো সিচুয়েশন হয়, তাহলে এক্ষেত্রে টর্কের মান কত, এক্ষেত্রে টর্কের মান কত হবে, খেয়াল করো, টর্কের মান একই হইছে, পিএম বি sin থিটা হবে, অর্থাৎ পিএম ক্রস বি হবে। খেয়াল রাখতে হবে এই যে পিএমটা রয়েছে, খেয়াল রাখো এইখানটা ছোট করে এটাকে যদি করে নিতে পারো খুব ভালো হয়। এই যে পিএমটা অ্যাকচুয়ালি এর ক্ষেত্রে পিএম মানে আই ডট এ, ঠিক আছে, এর ক্ষেত্রে পিএম মানে আই ডট এ, ওকে। আর ওটার ক্ষেত্রে পিএম মানে ওই এম ডট মেরু শক্তি ইনটু 12 ওইটা, অর্থাৎ এটার ক্ষেত্রে এই পিএমটার ভ্যালু কত, এটার ক্ষেত্রে হচ্ছে ওই এম ইনটু 12। এই হচ্ছে পুরো বিষয়। আমরা বললাম ঠিক আছে স্যার, তাহলে আমরা এইভাবে কম্পারিজন করে নিলেই পারবো। আমরা বললাম ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। এবার দেখো এক্ষেত্রে যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে তাহলে কৃতকার্য স্ল্যাশ স্থিতিশক্তি, ওকে, এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে আমরা কৃতকার্য স্ল্যাশ স্থিতিশক্তি যদি লিখি, কি লিখবো, আমরা লিখতে বাধ্য হবো না, পিএমবি cos থিটা 2 মাইনাস cos থিটা 1, জাস্ট রিপ্লেস করিয়ে দিচ্ছি। এটার ক্ষেত্রে যদি আমাদের করতে হয়, খেয়াল করো, এটার ক্ষেত্রে যদি আমাদের করতে হয়, হ্যাঁ, কৃতকার্য স্ল্যাশ স্থিতিশক্তি, হ্যাঁ, এটার ক্ষেত্রে যদি কৃতকার্য স্থিতিশক্তি করতে হয় একই, পিএম বি cos theta 1 minus cos theta 2 minus cos theta 1, এই হচ্ছে পুরো বিষয়। বোঝা গেছে? এই হচ্ছে পুরো বিষয়। এই যদি পুরোটা হয় তাহলে খেয়াল করো, আমাদের দেখো 3 নম্বর পয়েন্ট বলে যে ডিসকাশনটা আমরা শুরু করেছিলাম, সেই 3 নম্বর পয়েন্টের ডিসকাশন শেষ। এই বলো, বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওকে। চটপট করো। এবার 4 নম্বর পয়েন্টে আসবো, কম্পারিজনের 4 নম্বর পয়েন্ট। চেঞ্জ করছি আমি, চলো তাহলে আমি কি কোথায় এসে গেলাম স্যার, আমি এসে গেলাম আবার একটা নতুন পয়েন্টে কম্পারিজনের। এবং আমি কি বলছি, এক জায়গায় লিখছি আমরা স্যার ইলেকট্রোস্ট্যাটিক, আর একদিকে আমরা কি লিখছি স্যার, ম্যাগনেটোস্ট্যাটিক, ঠিক আছে। একদিকে লিখছি ইলেকট্রোস্ট্যাটিক, একদিকে লিখছি ম্যাগনেটোস্ট্যাটিক। আমরা বললাম ঠিক আছে স্যার, কোনো ব্যাপার না। খেয়াল করো, বোঝার চেষ্টা করো, ইলেকট্রোস্ট্যাটিকটাকে মনে করার চেষ্টা করো, ঠিক আছে। আমরা কি করেছিলাম, আমি এখানটায় জাস্ট ছবি আঁকছি, এইখানে একটা প্লাস চার্জ, এইখানটা একটা মাইনাস চার্জ। এবার এই প্লাস মাইনাস চার্জের জন্য খেয়াল করো, আমরা কি করেছিলাম, এইটাকে মিড পয়েন্ট ধরে এখান থেকে ডট 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 করে এইরকম একটা পয়েন্ট নিয়েছিলাম, এইটাকে করেছিলাম আর ডিসটেন্স, ঠিক আছে। এইটাকে করেছিলাম আমরা আর ডিসটেন্স। খেয়াল করো, তাহলে সেই আর ডিসটেন্স দূরে এইখানটা আমরা পি পয়েন্ট নিয়েছিলাম। এইখানটায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হয়েছিল, খাতা খুলে দরকার হলে মেলাও। এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হয়েছিল কি বলতো, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হয়েছিল 1/4πε0 ডট 2 ডাইপোল মোমেন্ট p r স্কয়ার বাই l স্কয়ার মাইনাস r স্কয়ার, r স্কয়ার মাইনাস l স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। মনে করার চেষ্টা করো, না স্কয়ার। এক মিনিট একটু দেখে বলো অরিত্র কি ছিল,
ঠিক আছে স্যার। না ভুল হচ্ছে, একটু খাটো। পি পি আর হবে, পি আর স্কয়ার না পি আর। ও আর স্কয়ার মাইনাস এল স্কয়ার, এটা হোল স্কয়ার ছিল। দিয়েছেন তো হোল স্কয়ার। আর এইটা এই ছিল তো, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে? এইটাকেই আমরা মিনিমাইজ করে, খেয়াল করো তো, একটা অ্যাপ্রক্সিমেশন দিয়ে এরকম লিখেছিলাম না, এটা সমান 1/4 পাই এপসাইলন 0 ডট 2p বাই, এটা r কিউব এসেছিল, মনে পড়ে? কি আরে এখানে লিখেছিলাম না, মনে নেই? যদি r মাস গ্রেটার দ্যান l স্কয়ার হয় তাহলে l স্কয়ার কে ইগনোর করে এটা r টু দি পাওয়ার 4 হবে, এটা কেটে গিয়ে r কিউব হবে। একবার হ্যাঁ তো বলো। হ্যাঁ স্যার। তবে তাহলে এই যদি পুরো সিচুয়েশন হয়ে থাকে, প্রান্তিক সৌমাল্য, হ্যাঁ স্যার। প্রান্তিক কোথায় গেল? এই তো আছে বলছি তো, মাই মনে হচ্ছিল না। ওকে তাহলে এই হচ্ছে পুরো বিষয় স্যার, এই হচ্ছে পুরো বিষয়। আবার দেখো এই একই কাজ আমরা করেছিলাম কোথায়, আমরা একটু বড় করে নিই, তারপর সরিয়ে নিয়ে এই করছি। এই ছিল। আবার দেখো আমাদের কাছে কি ছিল, আমাদের কাছে ঠিক এরকম ছিল, এই রকম একটা ডাইপোল ছিল, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। এবারে এইখানে আমরা কি করেছিলাম খেয়াল করো তো, এখান থেকে আর ডিসটেন্স দূরে এই পয়েন্টে পি বিন্দুতে আমরা ই সমান পেয়েছিলাম, ঠিক আছে? ই সমান আমরা বের করেছিলাম এখান থেকে, এইটা তখন এটা 12 ডিসটেন্স ছিল, আর এইটা এরকম হয়েছিল r স্কয়ার প্লাস l স্কয়ার তার রুট। এই এর ভ্যালুটা কত এসেছিল মনে আছে? এই এর ভ্যালুটা কত এসেছিল? কে ছেলেরা বল, মনে আছে? অরিত্র, হ্যাঁ স্যার, শুধু পি হবে, 2p হবে না, ওখানে পি হবে, ওই দ্বিগুণ হয়ে যায় এটার ক্ষেত্রে। কারেক্ট 1/4 পাই এপসাইলন 0 ডট p ডট r বাই, এইখানটা a ছিল r স্কয়ার মাইনাস l স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটা এসেছিল, ঠিক আছে? এইটা 3/2 এসেছিল, এটা আমার মনে আছে। দেখো ওখানে ঠিক আছে, এইটা প্লাস ছিল এইটা, ঠিক আছে? আবার এইটাকে একটা অ্যাপ্রক্সিমেশন দিয়ে আমরা কোন ভ্যালু লিখেছিলাম গো? এইটাকে অ্যাপ্রক্সিমেশন দিয়ে আমরা এরকম লিখেছিলাম e = 1/4 পাই এপসাইলন 0 ডট p বাই r কিউব। আমরা এরকম অ্যাপ্রক্সিমেশন দিয়ে p বাই r কিউব লিখেছিলাম। সেই অ্যাপ্রক্সিমেশনটা কি, যদি r মাস গ্রেটার দ্যান l হয়, এটা এই জিনিসগুলোকে মনে করা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে, ঠিক আছে? এবার দেখো এই একই জিনিস যদি আমি এইটার ক্ষেত্রে করি, কেন তোমাদেরকে আমি এতক্ষণ ধরে খাটাচ্ছি? এই একই জিনিস খেয়াল করো তো, যদি আমাদের কাছে এরকম থাকে, এই একটা আমাদের বার ম্যাগনেট রয়েছে NS, এইটা হচ্ছে তার মিড পয়েন্ট। এই মিড পয়েন্ট থেকে যদি এইখানটায় কোনো পয়েন্ট হয়, এই পয়েন্টে যদি আমাদেরকে বলে b সমান জিজ্ঞাসা ছিল, তাহলে সেই bটা কত হবে? কত বোঝা যাচ্ছে? এবং এর এইখান থেকে এইটুকু দৈর্ঘ্যকে l ধরছি, এবং এই টোটাল দৈর্ঘ্যটা ছিল 12, আর এখান থেকে এইটুকুকে আমরা d ডিসটেন্স নিচ্ছি। এটার ক্ষেত্রে ডিসটেন্সটাকে d, ওটার ক্ষেত্রে r নেওয়া হয়েছিল। তাহলে এটার ক্ষেত্রে যদি d ডিসটেন্স দূরে হয়, আমাদের কি ওই একই ক্যালকুলেশন বারবার ধরে করব? তাহলে তো আমাদের পুরো হয়ে যেতে হবে। আমরা কি করব? কম্পেয়ার করে দেব। কি রকম ভাবে কম্পেয়ার করব? খেয়াল করো আমরা কি করতে চলেছি, আমরা করতে চলেছি এই b লিখলেই 1/4 পাই এপসাইলন 0 এর জায়গায় আসবে μ0/4 পাই, ঠিক আছে? ডট এটা কি আসবে স্যার? এটা আসবে 2 p সাফিক্সে m ডট কি হবে d, এইটা লিখছি 2pr, তাহলে 2pm ডট d, এইটার জায়গায় চলে এসেছে μ0/4 পাই, তাহলে এটা কি হবে স্যার? এটা হবে b স্কয়ার মাইনাস l স্কয়ার, তারপর স্কয়ার। কি
কম্পারিজন বোঝা যাচ্ছে? অনুরূপে খেয়াল করো, যদি কেসটা এরকম হয়, হ্যাঁ মানে এটা তো আছেই, আমি বলবো যে এটাকে যদি আমরা তাহলে মিনিমাইজ করে লিখি, তাহলে b = μ0/4 পাই, ওকে, ইনটু 2pm বাই dq। এই টার্মটা ওইদিকে কম্পেয়ার করলে এইটা হবে, এটা হয়ে গেছে pm 1/4 পাই এপসিলন নিয়ে ওখানে প্রথমে ডিক্লেয়ার করে নিয়েছিল μ0/4 পাই হবে, আরটা এখানে d ডিসটেন্স ধরা হচ্ছে। অনুরূপে তুমি একটা জিনিস ভাবো তো, আমরা কি বলতে চাইছি? আমরা বলতে চাইছি যদি এখানে আরো একটা হয় যে এরকম একটা বার ম্যাগনেট রয়েছে, বার ম্যাগনেট একটা এঁকে নাও, বার ম্যাগনেট এই সেট, ঠিক আছে, এটা ns, এইটা ওদের মিড পয়েন্ট, টোটাল ডিসটেন্স 12, এখান থেকে d উচ্চতায় যদি আমরা এখানে ধরি, তাহলে এই পয়েন্টে b সমান জিজ্ঞাসা ছিল এই পয়েন্টে। হ্যাঁ, তাহলে এটা কি হবে স্যার? এটা কি লিখতে আমরা বাধ্য হব? তোমরাই আমাকে বলো এটা কি হবে, বলো। b সমান কি লিখবো? μ0/4 পাই ইনটু, আমরা লিখবো এটা μ0/4 পাই ইনটু p টা হয়ে যাবে pm, r টা হয়ে যাবে d বাই r স্কয়ারটা হচ্ছে d স্কয়ার প্লাস l স্কয়ার, ঠিক আছে, d স্কয়ার প্লাস l স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। আবার অ্যাপ্রক্সিমেশন দিলে খেয়াল করো, এখানে অ্যাপ্রক্সিমেশন যদি দিয়ে দিই 1 μ0/4 পাই ডট, ওই যে ব্যাপারটা রয়েছে না, যদি d মাঝ গ্রেটার দ্যান l স্কয়ার হয়, সেই অ্যাপ্রক্সিমেশনটা ধরে, তাহলে এটা হয়ে যাবে উপরে pm আর নিচে কি হচ্ছে গো, এটা ওটা কেটে নিচে dq। কথা বোঝা গেল? চটপট করো। হয়েছে? এবারে দেখো একটা জিনিস আমি তোমাদের এখানে জাস্ট একটু বলে রাখি, যদি এখানে 3 নাম্বার কেস এসে হাজির হয়, যদি এরকম একটা সার্কুলার লুপ থাকে, তার ভিতরে আই প্রবাহ হয়, তার জন্য যদি একটা এরকম ভার্চুয়াল ম্যাগনেট ক্রিয়েট হয়, ঠিক আছে, তার জন্য যদি এরকম একটা ভার্চুয়াল ম্যাগনেট ক্রিয়েট হয় ইন এটা এস, হ্যাঁ, সেক্ষেত্রে এগুলো সব সেম, এই বি থাকবে সেম অ্যাজ অ্যাবভ, অর্থাৎ উপরের মতো সেম থাকবে, শুধু pm টা ট্রিটেড অ্যাজ pm i ডট, অর্থাৎ এই pm গুলো শুধুমাত্র তখন i ডট a হিসাবে ট্রিট করে দিলেই হয়ে যাবে, মনে থাকবে, আলাদা ক্যালকুলেট করে বসিয়ে দিলেই হয়ে যাবে, ব্যাস টুকে নাও সবটা টুকে নাও প্লিজ, তাহলে তো হয়েছে। এইবারে তোমরা চলে এসো ব্রেড ম্যাপিং 2, তাহলে এইটা হয়ে গেছে ধরে নিচ্ছি, ধরে নেওয়ার পরে আমরা কোথায় আসছি, এই যে স্যার এইটা
ক্যালকুলেশন অফ ম্যাগনেটিক মোমেন্ট ডিউ টু আ চার্জ মুভিং ইন আ সার্কুলার পাথ। প্লিজ এটাকে খাতায় ঢোকাও, ঠিক আছে? এইটাকে খাতায় টুকে নাও, এইটাকে খাতায় টুকে নাও প্লিজ। তাহলে আমি চলে যাচ্ছি লাস্ট পেজে। তাহলে এখানে আমরা কি লিখবো? ক্যালকুলেশনস ফর magnetic moment, calculations for magnetic moment due to calculations for magnetic moment due to a charge। বুঝেছো? এই চার্জটাকে আমরা কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী এটাকে ইলেকট্রন ধরে নিতে হবে, ঠিক আছে? ডিউ টু আ চার্জ। আমি এটাকে একটু করে দিই। খেয়াল করো আমরা কি বলতে চাইছি। দেখো একটা সহজ জিনিস সহজভাবে গ্রহণ করতে হবে। আমরা কি ঠিক করেছি? যদি সার্কুলার পথে কারেন্ট যায় তাহলে এইটা একটা ভার্চুয়াল লুপের মতো কাজ করে, ঠিক আছে? তাহলে এই ঘটনাটাই তো সেম ঘটনা ঘটছে। যদি একটি ইলেকট্রন, তাহলে যদি এখানে আমরা লিখতে পারি যদি একটি ইলেকট্রন নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে যদি একটি ইলেকট্রন নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে পরিক্রমণ করে গতিশীল আধান প্রবাহ মাত্রা ধর্মকে প্রদর্শন করে। গতিশীল আধান প্রবাহ মাত্রা ধর্ম প্রদর্শন করে। তার মানে খেয়াল করো, এখন এই যে ইলেকট্রনটা আই এসেছে, আই ইজ ইকুয়াল টু, আমি তাহলে অ্যাকচুয়ালি কি বলতে চাইছি? এই যে আইটাকে তুমি করেছো, তাই তো? এই আইটা তাহলে এখন আমরা অবশ্যই করে এটাকে ট্রিট করতেই পারি। এই যে আইটা এর ভিতরে প্রবাহ হচ্ছে, আই ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি কিউ বাই টি। তার মানে এটা হচ্ছে ই বাই টি। ই মানে এখানে ইলেকট্রন, মাইনাস ই বাই টি দিয়েছি। বলো ইয়েস অর নো? এটা কি বুঝতে পেরেছি? তার মানে একটা কক্ষপথে যদি একটা ইলেকট্রন ঘুরতে শুরু করে তখন কক্ষপথটা আর কক্ষপথ নয়। একটা কক্ষপথে ইলেকট্রন ঘুরতে শুরু করলে তখন কক্ষপথটা কক্ষপথ নয়, সেই কক্ষপথটা একটা সার্কুলার লুপ বা যে লুপে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে ধরে নিতে পারি। এবং সার্কুলার লুপে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে ওই লুপটি একটা বার ম্যাগনেটের মতো আচরণ করে। তাহলে এখন পরমাণুতে থাকা একটা কক্ষপথ সে এখন একটা বার ম্যাগনেটের মতো আচরণ শুরু করেছে। এই কথাটাই তো বলতে চাইছি আমি। বলো বুঝতে পেরেছি না পারিনি? সবাই মিলে? হ্যাঁ স্যার। আরে বল রে ছেলেরা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অনেক, প্রান্তিক, সৌমাল্য, শ্রেয়ার, হ্যাঁ, স্যার। মশাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। তাহলে একটা জিনিস তুমি বলো, তাহলে এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে একটা ইলেকট্রন যদি আর ব্যাসার্ধের কক্ষপথে ঘোরে তাহলে তার টাইম পিরিয়ড, পর্যায়কাল কত? আর ব্যাসার্ধের কক্ষপথে ঘুরলে টি টি হচ্ছে তার যদি পর্যায়কাল ধরি তাহলে পর্যায়কাল কত? 2 পাই আর বাই ভি। আরে এই জিনিস তো আমরা একটু আগে করে এসেছি, কিছুদিন আগেই আমরা এগুলোকে করে এসেছি। ইয়েস অর নো? তাহলে সে যে প্রবাহ মাত্রা ক্রিয়েট করছে, প্রবাহ মাত্রা কত হবে? প্রবাহ মাত্রা আই, আই ইজ ইকুয়াল টু মাইনাস ই বাই টাইম পিরিয়ড দিয়ে দিচ্ছি কিউ বাই টি। তার মানে এটা কি হয়ে যাচ্ছে স্যার? মাইনাস অফ ই, আর এই টি এর ভ্যালু নিচে দিলে উপরে ভি উঠে যাচ্ছে আর নিচে 2 পাই আর।
বলো বুঝতে পেরেছি না পারিনি? মাইনাস ইভি বাই 2 পাই আর, বলো ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আমরা বললাম ওকে। তাহলে একটা জিনিস তুমি বোঝার চেষ্টা করো তো, সিম্পল ভাবে বুঝবে, সিম্পল ভাবে বুঝবে। সেটা কি? এই যে প্রবাহ মাত্রা তুমি করেছো, এইটা এসেছে এইটা, তাহলে একটি ইলেকট্রন, আমার কাছে প্রশ্ন একদম ক্লিয়ার, একটি ইলেকট্রন একটি কক্ষপথে ঘূর্ণয়নের ফলে, একটি ইলেকট্রন একটি কক্ষপথে ঘূর্ণয়নের ফলে যে চুম্বক ভ্রামক পি সাফিক্সে এম সৃষ্টি করেছে, তার মান কি হবে? তুমি তো বলবে স্যার পিএম ইজ ইকুয়াল টু স্যার আই, পিএম ইজ ইকুয়াল টু ডেফিনেটলি তুমি শিখেছো পিএম মানে কি? পিএম মানে হচ্ছে স্যার, পিএম মানে হচ্ছে আই ক্রস ই। তো আই এর ভ্যালু কি স্যার? এইটা মাইনাস ই ডট ভি বাই 2 পাই আর ইনটু এ মানে পাই আর স্কয়ার হতে বাধ্য। কাটাকুটি করো, কাটাকুটি করলে কি রেজাল্ট আসবে? কাটাকুটি করলে কি রেজাল্ট আসছে গো? দেখো পাই পাই আউট, এই আর এটার সঙ্গে কেটে গেল, তাহলে কি এলো? এইটা ইজ ইকুয়াল টু মাইনাস ইভি আর বাই 2, এরকম কিছু। একবার চেক করো ক্যালকুলেশনটা, ইভি আর বাই 2 হয়েছে। তাহলে পিএম এর ভ্যালু এইটা এসেছে স্যার, তাহলে পিএম এইটা ইজ ইকুয়াল টু মাইনাস ইভি আর বাই 2। ওকে, এবারে আমরা এখানটায় বোর ম্যাগনেটন বলে একটা নতুন কোয়ান্টিটি বা নতুন একটা স্টাডি অ্যাড করতে চাইছিলাম, বোর ম্যাগনেটন, ঠিক আছে? এবার এই যে বোর ম্যাগনেটনের যেটা ব্যাপার, বোর ম্যাগনেটনের ব্যাপারটা কি খেয়াল করো। আমরা কি জানি, একটা ইলেকট্রন যখন একটা কক্ষপথ, নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ঘোরে, বোর সেখানে বলেছিল যে ইলেকট্রনটির কৌণিক ভরবেগ NH/2π এর সাথে সমানুপাতি হবে। তোমরা এটাকে ক্লাস 11 এ যখন পরমাণু গঠন চ্যাপ্টার পড়ছিলে সেখানে পড়েছো। 4th সেমিস্টারে এই পরমাণু চ্যাপ্টারটা আমাদের রয়েছে, তখন আমরা আবার পড়ব। এবার বোরের তত্ত্ব অনুসারে আমরা কি বলতে পারি খেয়াল করো তো। আমরা ছোট্ট করে এইখান থেকে এক্সট্রা ভাবে এটাকে লিখছি, কালারটাকে আরেকটু চেঞ্জ নেব, কালারটাকে একটু চেঞ্জ নেব কি না, বোরের তত্ত্ব অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ ইলেকট্রনের কৌণিক ভরবেগ L, L ইজ ইকুয়াল টু ইলেকট্রনের কৌণিক ভরবেগ L ইজ ইকুয়াল টু কি হয়? NH/2π হয়, যেখানে H হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু কত রে? 6.624 × 10⁻34। দেখ তো 6.626 × 10⁻34। আমি লিখে দিই, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.626 × 10⁻34, হ্যাঁ, জুল সেকেন্ড। এটা এসআই, খেয়াল রাখতে হবে এইটা, হ্যাঁ এইটা। তাহলে ভরবেগ ইজ ইকুয়াল টু এইটা। এইবার এই পর্যন্ত করো চটপট। এইটাকে জাস্ট একটু করে রাখো এই জায়গাটায়, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে বোর ম্যাগনেটনে গিয়ে থামা। হয়েছে?
তুই এবারে উঠতে মোটে চাস না, ওঠাটা ফিনিশ, মাঝখান থেকে উপরে যেতে হবে লিখতে। এই পর্যন্ত হয়েছে। এবার দেখো আমরা এই যে টার্মটা এসেছে এই টার্মটাকে আরো ডেভেলপ করছি। তাহলে নেক্সট পেজ, এখানে আমি কি করে দেবো, এখানটা লিখে দেবো নেক্সট পেজ, কন্টিনিউ হচ্ছে না, ঠিক আছে। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে স্যার, পিএম এখানে এসেছে, দেখো তো কি এসেছে, পিএম এটা ইজ ইকুয়াল টু কি এসেছে খেয়াল করো, পিএম ইজ ইকুয়াল টু মাইনাস ইভিআর বাই 2, পিএম ইজ ইকুয়াল টু মাইনাস ইভিআর বাই 2। এবারে এখানে আমরা একটু কায়দা করব, কি রকম খেয়াল করো, আমরা এখানটায় ছোট্ট করে ইচ্ছা করে কি করছি, মাইনাসটা মাইনাস রাখছি, ই এখানে একটা এমভিআর দিচ্ছি, তাহলে নিচে 2m লিখবো। আচ্ছা কৌণিক ভরবেগ, তাহলে কৌণিক ভরবেগটা এখানে কি খেয়াল করো, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগটা কি এল, এল সমান আমরা জানি এমভিআর, তাহলে এখানে যে টার্মটা চলে আসছে সেটা এখন এল, তার মানে এই পি সাফিক্সে এম এ বিভিন্ন রূপ দেখাচ্ছে, ই ডট এল বাই 2m। আবার তুমি ওদিকে জানো যে এ কৌণিক ভরবেগ এল ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই, ঠিক না? এইটা আমরা বোরের তত্ত্ব থেকে ওইদিকে পেয়েছি, ফর্ম এটা কি বিওএইচ বোরস ল, ঠিক আছে, এটা বোরের তত্ত্ব থেকে আমরা পেয়েছি। তাহলে এই জায়গাটা একটা খেয়াল করো তো, ছোট্ট করে মাইনাস ই, এইবারে এটা ইন্ট্রোডিউস করে দেবো কি এন, খেয়াল করো এন এখানে এইচ বাই 2 পাই আর নিচে আছে 2m। তাহলে একটা ইলেকট্রনের ক্ষেত্রে খেয়াল করো, একটা ইলেকট্রনের ক্ষেত্রে এই রাশিটা একটা ধ্রুবক, এই ধ্রুবক রাশিটাকে বলে বোর ম্যাগনেটন। এই পর্যন্ত একটু টোকো, তারপর আমি এখানে করে দিচ্ছি চটপট। দেখো একটা ছোট্ট করে জিনিসটা দেখে নাও, আমি বলে দিচ্ছি। তাহলে এখানে আমরা তো মন্তব্য লিখতেই পারি, ঠিক আছে। তাহলে কি পরমাণুর অভ্যন্তরে নির্দিষ্ট ব্যাসার্ধের স্থায়ী কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের চৌম্বক ভ্রামক একটি ধ্রুবক রাশি, একে বিওএইচআর বোর ম্যাগনেটন বলা হয়। এবার আমরা এক কাজ করি, এই ধ্রুবকটার মান ধীরে ধীরে আমরা নির্ণয় করার চেষ্টা করি, খেয়াল করো। আচ্ছা এখানে আরো একটা জিনিস আছে, এই যে এল পেয়েছি, এইটা জানি না তোমাদের রসায়নের স্যার এই জিনিসটা কিরকম বলেছে কিনা, এই NH বাই 2 পাই, এইচটাও প্রাইম ধ্রুবক, 2 পাইটাও একটা ধ্রুবক, একে অনেক সময় লেখা হয় NH কাট, NH কাট। এবার এই H কাটের একটা ভ্যালু আছে 1.054 into 10 to the power minus 34। NH কাটের ভ্যালু আছে 1.054 into 10 to the power minus 34। এটাও SI, এটা জুল সেকেন্ড, আমি কি বললাম, এটা হচ্ছে জুল সেকেন্ড মানে SI, ঠিক আছে। এবার দেখো এই ভ্যালুটাকে আমরা প্যারালালি এখানে ব্যবহারও করতে পারি, অর্থাৎ এইখানটা ইলেকট্রনের চার্জ মাইনাস দিচ্ছি, ইলেকট্রনের চার্জ দিচ্ছি কি 1.6 into 10 to the power minus 19 হয়েছে, ইনটু n এর ভ্যালু আমি 1 ধরছি, ঠিক আছে, পুটিং n is equal to 1 প্রথম কক্ষপথে, ঠিক আছে। n এর ভ্যালু যদি আমি 1 দিই, n এর ভ্যালু যদি আমি 1 দিই ইনটু h by 2 pi এর ভ্যালু বা h এর ভ্যালু 6.626 into 10 to the power minus 34, নিচে এটা 2 into ইলেকট্রনের ভর 9.1 into 10 to the power minus 31,
ইন্টু 2 ইন্টু 3.14, এইটা করলে 9.27 ইন্টু 10 টু দি পাওয়ার খুব সম্ভবত -27 এরকম আসবে। 9.27 ইন্টু 10 টু দি পাওয়ার -24 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। এইটাই হচ্ছে বোর ম্যাগনেটনের মান, VOHR, বোর ম্যাগনেটনের মান। এটাকে খেয়াল রাখো, এটা খুব ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে বোর ম্যাগনেটনের মান। আচ্ছা, আমরা এবারে অঙ্ক করব, ঠিক আছে? এবং নেক্সট টপিক গুলো এমন কোনো বড় টপিক নয়। আমি ফিরে কোথায় আসতে চাইছি, আমি যেখানটায় আমরা এ লিখেছি ওই জায়গাটায় খেয়াল করো কোন জায়গাটার কথা বলছি। এই যে ম্যাগনেটিক আইডেন্টিটিস, হিস্টেরিসিস লুপ আর এই যে ভূচুম্বকত্ব, এইটা পড়তে আর অঙ্ক করতে আমাদের খুব জোর হলে 30 মিনিটস। এইটা তো আমি বই থেকে জাস্ট বলে দেবো 15 মিনিট, আর এটা আরো 30 মিনিট। তো নেক্সট ডে ফুল প্যাকেজ, নেক্সট ডে পড়লে আমাদের এটা খতম হয়ে যাবে। তো আমরা এই মুহূর্তে এখান থেকে একটা দুটো অঙ্ক কতটা শিখেছি, কতটা বুঝেছি ওটা আমি বলতে পারি, কিন্তু আমি একবার চান্স নিচ্ছি যাতে স্ক্রিনে দেখানো যায়। একটুখানি ধৈর্য ধরো, ঠিক আছে? একটু ধৈর্য ধরো। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করতে হবে গো। একটু অপেক্ষা করো। দেখছি, জয়গুরু, দেখি কতটা তাড়াতাড়ি এসেছে এখানে। দেখো, এটা দেখতে পাচ্ছ তো? পড়ো দেখি এটা কি বলেছে, খেয়াল করো কি বলেছে। এই দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এখানে একটুখানি আমি বলে দিই, এখানে অ্যাকচুয়ালি কেটে গেছে, এই জায়গাটায় লেখা আছে ব্যাস চুম্বক ভ্রামক, কেটে গেছে। চেষ্টা করেছি, প্রফেশনাল নই আমি, যখন প্রফেশনালি আসবো তখন আমার পারফরম্যান্স অন্যরকম হবে। আচ্ছা, তাহলে এই জায়গাটায় আমরা এবার সমাধান বলে লিখি, ঠিক আছে? খেয়াল করো, আমাদের উদ্দেশ্যই হচ্ছে
ধীরে ধীরে অঙ্কগুলোকে সলভ করা। বলছে 100 পাকের একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস, দেখো গিভেন কি আছে, ব্যাস বলেছে, তাহলে 2r এটা ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, এটা ব্যাস। ওকে, যেমন থাক না তেমন হবে, তাহলে ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, এটা ব্যাসার্ধ। ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। এটা ব্যাসার্ধ, ঠিক আছে। কুণ্ডলীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে, I ইজ ইকুয়াল টু বলেই দিল যে 2 অ্যাম্পিয়ার। তাহলে চৌম্বক ভ্রামক আমাদের একদম মুখস্থ, আমরা কি জানি খেয়াল করো, আমরা জানি কমালিকা P সাফিক্সে m, এটা ইজ ইকুয়াল টু I ডট e, ঠিক না? তাহলে I এর ভ্যালু 2 ইনটু a এর ভ্যালু পাই ইনটু r স্কয়ার। তাহলে আচ্ছা এখানে একটা জিনিস আছে, এখানে 100টা পাক বলেছে, n ইজ ইকুয়াল টু 100, ঠিক আছে? তাহলে এইটা ইনটু n, একটা পাকের জন্য যেটা হবে তাকে 100 দিয়ে গুণ করে দাও, বা এরকম ভাবতে পারবো NIA, এটাকে চাইলে তুমি এখানে NIA ভাবতে পারো, এতেও সমস্যা নাই। তাহলে এটার সঙ্গে আমাদের 100 গুণ হচ্ছে, তাহলে এই যদি হয় 2 ইনটু 3.14 ইনটু 5 স্কয়ার ইনটু 100, এটা করলে যা আসবে স্যার কত হচ্ছে 25 দুগুণে 50, 5000 ইনটু 3.14, এই কত আসছে বলো, এটা কি হবে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার হবে। এই রেজাল্টটা কত হচ্ছে বলো, কত হচ্ছে? স্যার 15,700। আচ্ছা এটা আসছে, 15,700। কত আসছে? 15,700। এটা গন্ডগোল হয়েছে, এগুলো সেন্টিমিটার বলেছে তো, এটা গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ স্যার, ওগুলো মিটার করে নিতে হবে তো। দাঁড়াও, তাহলে এর নিচে আমরা কি লিখবো, এটা সেন্টিমিটার তো, এর নিচে যদি আমরা 100 দিই তবে এটা মিটার হচ্ছে 0.05 মিটার। তাহলে আমরা এখানটায় যেটা করেছি 5 স্কয়ার করে দিই, আর এখানে 100 স্কয়ার করে দিই, নিচে 100 ইনটু 100, যেটা এসেছে 15,700 কত? ওই 15,700 এসেছে, তাহলে ওই 175 হবে। 15,700 নিচে, তাহলে একের পরে 1 2 3 4 ঠাক 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 ঠাক, তাহলে এটা কত আসছে গো 1.57 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। বোঝা গেছে? বই থেকে নিয়েছি, পরে দেখছি এই জায়গাটা এটা ব্যাস নেই, এটা ব্যাসার্ধ বলেছিল, তো আমি ব্যাস লিখে ফেলেছি বলে ব্যাসার্ধ বের করে করতে হয়েছে। বইয়ের সঙ্গে রেজাল্ট মেলেনি, কিন্তু তোমরা যেটা করেছো ওটা সঠিক। কথা বোঝা গেছে? এ বুঝেছি কি বলো? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, তার মানে এর নিচেও একটা 2 3 4, এই হচ্ছে পুরো বিষয়। দেখি আরেকটা করি, নেক্সট পেজে যাই। নেক্সট পেজে গিয়ে এই লোকটাকে চিনিস? দেখ চিনতে পারছিস এটাকে? না স্যার, প্রথমবার দেখলাম। এখন ফলতা লাফিয়ে বেড়াচ্ছে রে ভাই। ওটা দেবাংশু পান্ডা। আর এই ছেলেটা আমার ক্লাসমেট, শুধু একটা ফলতা, রাজ। শুধু ফলতা না স্যার, ডায়মন্ডও। হ্যাঁ এই ছেলেটা আমার ক্লাসমেট, একদম আমার মুন্না, মুন্না এর নাম রাজ, একসাথে কলেজে পড়তাম। ওকে চলো, এটা আজকে এসেছে, সারা কোথা থেকে এলো জানি।
ওকে ফাইন। তো এটাকে কি করবে, ডিলিট কি করবে রে? ওটার উপরে হাত দিন। ওই দিচ্ছি এক্ষুনি ব্যবস্থা করে। ডিলিট। চলো আর একটা অঙ্ক করা যাক। কি অঙ্ক? ডান। দেখি কি ব্যাপার হলো, প্রত্যেকটা নাম কেটে গেল কি করে, কি করেছে, কি বলেছে দেখো তো। 2006 এইচএস বলেছে এত ইউনিট প্রাবল্যের সুষম চুম্বক ক্ষেত্র, দ্যাট ইজ বি ইজ ইকুয়াল টু অত ইউনিট, একটি চুম্বককে চুম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে, থিটা বলে দিয়েছে, উপর যদি 8 ইউনিট মানের দ্বন্দ্ব আরোপিত করা হয় তবে চুম্বকটির ভ্রামক নির্ণয় করো। ভ্রামক, ভ্রামক মানে কি? দ্বন্দ্ব। আচ্ছা আচ্ছা, একটা জিনিস এখানে ওয়ার্ডটা একটুখানি আছে, যদি এই যে 8 ইউনিট মানে দ্বন্দ্ব বলেছে, দ্বন্দ্বের জায়গায় যদি বলতো টর্ক, টর্ককে দ্বন্দ্ব বলা যায়, অনেক সময় দ্বন্দ্বের ভ্রামকও বলা হয়, তাহলে বোধহয় তোমরা করতে পারবে, কারণ তোমরা জানো যে Pm ইজ ইকুয়াল টু কি হয় স্যার? Pm ইজ ইকুয়াল টু টর্ক ইজ ইকুয়াল টু তাহলে টর্ক স্ল্যাশ দয় বয় দন্তান্বয় দয় বয় দ্বন্দ্ব টাও ইজ ইকুয়াল টু Pm B sin থিটা। দেখো এগুলোর জন্য আমাদের বিশেষ কোনো কষ্ট নেই। তাহলে চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামক মানে কোনটা স্যার? চৌম্বক ভ্রামক মানে এইটা, এইটা সমান জিজ্ঞাসার চিহ্ন। দেখো সবটা দেওয়া আছে, সবটা দেওয়া আছে, অতএব p সাফিক্স m এটা ইজ ইকুয়াল টু টাউ বাই d sin থিটা। তো এখানে কি আছে? কিছুই তো নেই, শুধু ইউনিট ইউনিট আছে, আর ওইটা করে দেন দেখি ভগ্নাংশ কি হবে। b এর ভ্যালু বলেছে 32, b এর ভ্যালু বলেছে, b এর ভ্যালু 32, ঠিক আছে। এত প্রাবল্যের কোন সুষম চুম্বক ক্ষেত্র, b এর ভ্যালু 32, প্রাবল্য বলে দিয়েছে, ওকে। চুম্বক ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণে, তাহলে এটা sin 30, কি ইজি। আর এইটার ভ্যালু 8, একটু করে দাও না স্যার কি হচ্ছে এটা। তাহলে এটা হয়ে যাচ্ছে 8 এর নিচে 32 ইনটু 1 এর 2, এইটা এটা কেটে 16, আর এইটা এটা কেটে 2, তার মানে 1 এর 2 সমান 0.5, এটা কি হবে? অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। দেখো এই হচ্ছে গল্প, ঠিক আছে। স্যার ওটা 0.32 ছিল তো নাকি? এই তাই তো 0.32 মিস্টেক হয়ে যাচ্ছে। ওটা তাহলে 50 উত্তর হবে। তাহলে 0 পয়েন্ট করে দাও না, কি আছে। এটা যদি করি, চলো এইখান থেকে এইটুকু না হয় আরেকবার দিচ্ছি ব্যবস্থা করে, সাইন সাইন করে মুছে দিই। ওকে, এবার বলো কত হচ্ছে তাহলে স্যার? তাহলে উপরে আমি 800 করে দিলাম, উপরে আমি 800 নিলাম, আর নিচে নিলাম স্যার 32 ইনটু 1 এর 2, তাহলে এইটা কাটলে 16, 16 আর 80 কেটে 5, তাহলে স্যার 50, হলো 50 অ্যাম্পিয়ার। এই বলো বুঝতে পেরেছি না পারিনি? ওকে ফাইন, এবার আমি ক্লাসটাকে থামাচ্ছি।